আজ আপনাদের সপ্তম ক্লাস। আজকে আমরা দেখব হচ্ছে টেক্সট টুল। গত ক্লাসে আমরা পেন টুলের কাজটা খুব ভালোভাবে দেখার চেষ্টা করেছি। পেন টুলের সাহায্যে আমরা ক্রাউন, লিফ, হার্ট শেপ এবং রিফ্লেক্ট, জয়েন, অ্যাভারেজ এগুলো দেখছি। এখন আজ আমরা দেখব টেক্সট টুল। টেক্সট টুলটা গুরুত্বপূর্ণ টুলস। আমরা প্রথমে নতুন একটা ডকুমেন্ট নিতে পারি 1000 বাই 1000 ক্রিয়েট। ওকে, এই আর্টবোর্ডটা নেওয়া তো সবাই, এটা নিয়ে কারোর কোনো কনফিউশন থাকার কথা না। এবার আমরা একটু দেখব ক্যারেক্টার বা হচ্ছে টেক্সট টুলের কাজ। দেখেন আমরা পেন টুল পর্যন্ত দেখেছি। আচ্ছা, পেন টুলের পাশে আরেকটা টুল রয়েছে, এটা হচ্ছে কার্ভেচার টুল। একদমই সহজ টুল এবং এটা আমাদের অতটা জরুরি কোনো টুলস না। আমি এক পলকে দেখাই দিই। এই টুলের সাহায্যে আপনি ক্লিক করে করে হচ্ছে সার্কেল তৈরি করতে পারবেন। এই যে এই টাইপের শেপ তৈরি করতে পারবেন। এই যে এই ধরনের শেপ, চাইলে অন্যান্য কালার দেওয়া যেতে পারে। তো এটা একটু সবাই ট্রাই করেন। তারপর আমরা টেক্সট টুলটা ভালোভাবে দেখব। পেন টুলের ডান সাইডে কার্ভেচার টুল, এটার সাহায্যে এরকম বিভিন্ন শেপের হচ্ছে সার্কেল তৈরি করা যায় বা শেপ তৈরি করা যায়। এই টুল নাই, কেউ বললেন কার টুলসটা নাই। এবার আমরা টেক্সট টুলে যাই। ওই টুল অত জরুরি না বা গুরুত্বপূর্ণ না। এবার আমরা টেক্সট টুলে যাই। টেক্সট টুলে গেলাম। এর ভিতরে দেখেন অনেকগুলো টুলস আছে। টেক্সট টুলের ভিতরে আরও 6টা, মানে টোটাল 7টা টুলস আছে। এর ভিতরে আমাদের জন্য দরকার প্রথমটা টাইপ টুল, আর 3 নাম্বারটা টাইপ অনে পাথ টুল, আর বাদ বাকিগুলো আমাদের জন্য দরকার নেই। তো টেক্সট টুলে থাকা অবস্থায় আমি যে কোনো এক জায়গায় ক্লিক করলে লেখা আসবে লরেম ইপসাম। লরেম ইপসাম এটা ডিফল্টভাবে একটা লেখা, যেটা কিনা 12 পিটি সাইজ। আপনি যদি এটা জুম করেন তাহলে মনে হবে যে বড় করে দেখছেন, আসলে এর সাইজ কত আছে, 12 পিটি। এটা যদি আমরা বড় করতে চাই, জুম করা মানে বড় করা না, জুম করা মানে কাছ থেকে দেখা, হ্যাঁ। আর এর সাইজ যদি আমরা বড় করতে চাই, এই যে এখান থেকে বড় করা যাবে। এই যে কন্ট্রোল প্যানেল থেকে এই যে 12 পিটি লেখা রয়েছে, এর ডান সাইডে অ্যারো চিহ্ন আছে, এখান থেকে এই যে 72 পিটি দিলে এই সাইজ হবে। আবার এটা সিলেকশন টুলে থাকা অবস্থায় আমি যদি এই বাউন্ডিং বক্সের এখানে এসে বড় করি তাহলে বড় হবে, কিন্তু কথা হচ্ছে এটা কি হলো, এর রেশিও নষ্ট হয়ে গেল। এর যে অরিজিনাল এর স্ট্রাকচার, এটা আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছি, এটা ঠিক রাখতে হলে শিফট ধরে তারপরে বড় করতে হবে, তাহলে এর যে অরিজিনাল অ্যাসপেক্ট রেশিও এটা ঠিক থাকবে। আচ্ছা, এখন আরেকটা জিনিস আপনাদের একটু শেখাই। আমি একটা শেপ নিলাম, এটাকে মিডিল অ্যালাইন করলাম। মিডিল অ্যালাইন করার পরে আমি যদি নর্মালে বড় করি তাহলে এর যে অরিজিনাল যে অ্যাসপেক্ট রেশিও স্কোয়ার শেপ ছিল ওইটা কিন্তু আর নাই, এটা বিকৃত হয়ে গিয়েছে। এখন এটা ঠিক রাখতে হলে কী ধরতে হয়, শিফট ধরতে হয়। শিফট ধরলে কি হলো, এটা ডান দিকে বড় হচ্ছে। এখন কথা হচ্ছে আমি চাচ্ছি যে একদম যেই জায়গায় শেপটা ছিল ওই জায়গা থেকেই বড় হোক। তাহলে কি করতে হবে, তাহলে এটা কিন্তু মিডিল অ্যালাইন করা, আর্টবোর্ডের একদম মিডিলে অ্যালাইন করে রাখিছি। এখন আমি চাচ্ছি যে চারিদিক থেকে বড় হবে, মানে এই সেন্টারকে কেন্দ্র করে বড় হবে, এই জায়গাকে কেন্দ্র করে। আর যদি নর্মালি শুধু শিফট ধরে বড় করি তাহলে এই জায়গাকে কেন্দ্র করে বড় হচ্ছে। আমি চাচ্ছি যে এই জায়গা সেন্টার ফিক্সড রেখে বড় করতে। তাহলে কি করতে হবে, শিফট এবং অল টাচ চাপতে হবে, একই সাথে শিফট এবং অল টাচ চেপে বড় করতে হবে। তাহলে কি হবে, ওই মিডিল মানে সেন্টারটাকে ফিক্সড রেখে আমরা বড় করতে পারবো। এই জিনিসটা সবাই ট্রাই করেন তো। কি করলাম, শিফট এবং অল্টার দুইটা চেপে ধরে তারপরে বড় করছি। আচ্ছা, সবাই পেরেছেন আশা করি, সহজ বিষয়। এবার টেক্সট টুলে গিয়ে আমি একটা ক্লিক করলাম এবং এটা মিডিল অ্যালাইন করলাম, করার পর এটা আমি বড় করলাম। ছোট বড় করাটাই সবচেয়ে আগে দেখা দরকার। লেখাটা ছোট বড় না করলে ঝামেলা। ছোট বড় কিভাবে করব,
এই যে মাউসের কার্সরটা যখন এই কর্নারে নিয়ে যাবো অ্যারো চিহ্ন হবে, এবং শিফট এবং অল্টার একই সাথে ধরবো, ধরে ছোট বড় করলে মিডিল এক জায়গা থেকে ছোট বড় হয়। আবার চাইলে এক পাশ থেকে বড় করতে পারেন, এটা আপনার ইচ্ছা, কিন্তু আমাদের সব রকমভাবে শিখতে হবে, যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা ব্যবহার করতে হবে। এখন এই লরেম ইপসাম এটা তো ডিফল্টভাবে থাকে, এখানে আমি ইচ্ছা মতো একটা নাম টাম লিখতে পারি, তাই না? তাহলে আমরা জানি যদি এমনি নর্মালে লেখি তাহলে এগুলো হচ্ছে ছোট হাতের হয়, আর যদি আমি কিবোর্ড থেকে শিফট ধরে কোনো অক্ষর প্রেস করি সেটা হবে বড় হাতে, আর নর্মালে টাইপ করলে সেগুলো হবে ছোট হাতে। আর যদি আমরা ক্যাপস লকে চাপ দিই কিবোর্ড থেকে তাহলে যাই লিখব সেগুলোই বড় হাতের হবে, এবং এই অবস্থায় শিফট ধরে লিখলে সেগুলো ছোট হবে। আশা করি এগুলো সম্পর্কে আপনারা জানেন, যারা আগে কম্পিউটার কোর্স করছেন বা জানেন। তো আমরা সবাই নিজেদের নাম লিখতে পারি। প্রথম লেখাটা বড় হাতের করবেন কিভাবে, শিফট ধরে আপনার নিজের নামের অক্ষর একটা দিবেন, এরপর বাকি অক্ষরগুলো দিবেন। এখন এই টুলসটা ভালোভাবে শিখবো আমরা, খেয়াল করেন সবাই, এদিকে খেয়াল করেন, এই টুলসটা গুরুত্বপূর্ণ টুলস। এটা এই লেখাগুলো কাস্টমাইজ করার জন্য আমাদের ক্যারেক্টার প্যানেলের কাজ শিখতে হবে। কন্ট্রোল প্যানেল থেকেও এই যে ক্যারেক্টার প্যানেলের বিষয়াদি দেখতে পারি, এই যে এখান থেকে ফন্ট চেঞ্জ করা যায়, এখান থেকে ফন্টের যদি ফ্যামিলি থাকে ফ্যামিলি চেঞ্জ করা যায়, এখান থেকে সাইজ চেঞ্জ করা যায়, এবং অন্যান্য এইগুলো থেকে চেঞ্জ করা যায়। এটা কন্ট্রোল প্যানেল, কিন্তু আমরা এখান থেকে ডাইরেক্ট ক্যারেক্টার প্যানেল থেকে এটা চালাবো। ক্যারেক্টার প্যানেল যদি খুঁজে না পান কন্ট্রোল টি প্রেস করবেন, কন্ট্রোল টি, তাহলে দেখবেন এ লেখা, এই যে ক্যারেক্টার প্যানেল, এই প্যানেলটার কাজ আমরা ভালোভাবে শিখব। সবাই এদিকে খেয়াল করেন, মনোযোগ দেন। এখানে এই ক্যারেক্টার প্যানেলে যদি লেখা কম থাকে, এই যে হাইড অপশন এরকম থাকে, এই যে অপশন যদি কম থাকে আমরা এই 3 ড্যাশ আইকনে ক্লিক করে শো অপশনে যদি ক্লিক করি তাহলে আরও কিছু অপশন আমাদের সামনে শো হবে। তো আমরা এই প্যানেলটার পুরোপুরি কাজ আমরা আজকে শিখব। আমি এই যে নামটার প্রথম অক্ষর বড় দিয়েছিলাম, কিন্তু এখানে দেখতে পাচ্ছি সবগুলো অক্ষরই বড়, কারণ যেই ফন্টটা আমি সিলেক্ট করেছি এই ফন্টের সব লেখাই বড় হাতের, এর কোনো ছোট হাতের অক্ষর নাই। আচ্ছা, আমি অন্যান্য ফন্ট যদি সিলেক্ট করতে চাই, দেখেন ক্যারেক্টার প্যানেলে প্রথম অপশনই হচ্ছে ফন্ট, ফন্টের নাম। তো এখানে যে অ্যারো চিহ্ন আছে এই ফন্টের ডান সাইড, আপনার যদি কোনো ফন্টের নাম মুখস্থ থাকে, ফন্টের নাম যেমন হচ্ছে অ্যান্টন আছে, বেবাস আছে, ল্যাটো, রোবোটো, এইসব ফন্টগুলো বেশি ব্যবহার হয়। তো আমি যদি অ্যান্টন ফন্টটা সিলেক্ট করি, দেখেন এটা এরকম ফন্ট অ্যান্টন, তাহলে আমরা সেই নাম এখানে লিখে দিতে পারি। প্রথম অপশনের কাজ ভালো করে ক্লিয়ার হন, এইদিকে সবাই তাকাবেন। এখানে আমি চাইলে ফন্টের নাম যদি মুখস্থ থাকে, যেমন বেবাস ফন্ট, এটাই সব বড় হাতের, এখানে কোনো ছোট হাতের অক্ষর নাই। এরপর রোবোটো আছে, ল্যাটো আছে, ল্যাটো দিচ্ছি। এই যে এই ল্যাটো ফন্টের আবার ফ্যামিলি আছে, আমি ফ্যামিলি সম্পর্কে দেখি, সব ফন্টের ফ্যামিলি হয় না। ল্যাটো ফন্টের দেখেন ফ্যামিলি আছে, এই যে এই প্রথম অপশন থেকে তো ফন্ট চেঞ্জ করা যায়, দ্বিতীয় অপশন থেকে ফন্টের ফ্যামিলি বলতে ধরেন একটা ফ্যামিলিতে চিকন মোটা একটু এই যেগুলো হালকা তেড়া হয়, কেতো হয়, সেগুলোকে বলে হচ্ছে ইটালিক ফন্ট। এই যে থিন ইটালিক, এবার লাইট ইটালিক মানে একটু বাঁকা, এটা দেখেন এগুলো সব হচ্ছে ফন্টের ফ্যামিলি। আবার কিছু ফন্টের কোনো ফ্যামিলি নেই, যেমন অ্যান্টনে দেখেন এর কোনো ফ্যামিলি নেই, জাস্ট এর রেগুলার এখানে লেখা রয়েছে। যেসব ফন্টের ফ্যামিলি আছে সেগুলো আমরা কিভাবে বুঝবো, এদিকে খেয়াল করেন সবাই। এখানে দেখেন ল্যাটোর ডান সাইডে 18 লেখা আছে, তার মানে এর 18টা ফ্যামিলি, এর 18টা ভেরিয়েশন আছে একই ফন্টের লেখার। ফন্ট মানে কি? ফন্ট মানে লেখার ধরন। ফন্টের উচ্চারণ বা স্পেলিং হবে FONT,
আমরা যখন কোনো ফন্ট গুগলে সার্চ দিব, এই জন্য ফ্রন্ট না লিখে ফেলি, FRONT না লিখে আমরা লিখবো FONT। এরপর এর আছে 4টা ফ্যামিলি, মাইরিয়াদ প্রো। এরপর এর আছে 3টা ফ্যামিলি। এর 3টা ফ্যামিলি দেখা যাক। এই যে 3টা, একটা আছে লাইট, একটা আছে রেগুলার, আর একটা আছে বোল্ড। এরপর এর আছে 91টা ফন্ট ফ্যামিলি, বুঝতে পারছেন? 91টা। এই যে একদম চিকুন থেকে আস্তে আস্তে মোটা হতে হতেই অনেক মোটা চওড়া ফন্ট এখানে আছে। এই যে এত মোটা পর্যন্ত আছে। এই হচ্ছে অ্যাকোরিয়াম ভেরিয়েবল কনসেপ্ট এই ফন্টের নাম। আপনি চাইলে আপনার কম্পিউটারে ইচ্ছামতো ফন্ট ইনস্টল দিতে পারেন। ফন্ট আমরা যদি গুগলে সার্চ দিই, কিছু কিছু সাইট আছে, এসব সাইটে সহজে আমরা ফন্ট ডাউনলোড করতে পারি। যেমন দা ফন্ট আছে, 1001 ফন্ট আছে। আমি জাস্ট ফন্ট ডাউনলোড লিখে দিচ্ছি, দেখেন দা ফন্ট, তারপরে 1001 ফন্ট। এইসব সাইটে যদি আমরা যাই, যে লিঙ্কে আমি ক্লিক করলাম, এখানে যে ফন্টটা আপনার ভালো লাগছে সেটা ডাউনলোড করে আপনি যদি ইনস্টল করেন, এটা অটোমেটিক আপনার কম্পিউটারে, ইলাস্ট্রেটরে, ফটোশপে সব জায়গায় চলে যাবে। এই যে এইসব ফন্ট আপনার যে স্টাইলটা ভালো লাগে সেটাই ডাউনলোড দিতে পারবেন। এখানে সার্চও দিতে পারবেন। তো ছিলাম আমরা হচ্ছে ইলাস্ট্রেটরে। এরপর তাহলে প্রথম দুটো অপশন আমরা বুঝে গেলাম, তাই না? এখান থেকে আমরা হচ্ছে ফন্টের নাম জেনে থাকলে সেটা লিখে দিলাম। এবার সব ফন্টের নাম তো আমরা মুখস্থ না, আমরা তো দেখে দেখে পছন্দ করব। সেক্ষেত্রে কি করব, এই ডান সাইডে অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করার পরে আর কোথাও ক্লিক করব না, কিবোর্ডে যে 4টা অ্যারো চিহ্ন আছে ডানে বায়ে উপর নিচে, এটা নিচেরটা প্রেস করতে থাকবে। একটা একটা করে ক্লিক করব, দেখবেন একটা একটা করে ফন্ট চেঞ্জ হচ্ছে, একটা একটা করে ফন্ট চেঞ্জ হচ্ছে। তো যেই ফন্ট আমার ভালো লাগে সেটা আমি সিলেক্ট করব। যেই ফন্ট আপনার ভালো লাগবে সেই ফন্ট আপনারা সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, আমি এটা সিলেক্ট করলাম। এবার সেকেন্ড অপশন যদি ফ্যামিলি থাকে তাহলে সেগুলো এখানে সেকেন্ড অপশনে শো করে। এরপর এই যে প্রথম এটার কাজ কি, ফন্টের সাইজ বড় ছোট করা। মনে থাকবে, এটা 3ভাবে আমরা চেঞ্জ করতে পারি, 3ভাবে না 4ভাবে চেঞ্জ করতে পারি। প্রথম অপশন এই যে অ্যারো চিহ্ন, আপ অ্যারোতে যদি ক্লিক করে ধরে রাখি দেখেন বড় হচ্ছে, ডাউন অ্যারোতে ক্লিক করে ধরে রাখলে ছোট হচ্ছে। দ্বিতীয় অপশন এখানে পিটি, কত পিটি আছে, 127 পিটি, তো 37 পিটি। তো আমি এখানে চাইলে লিখে দিতে পারি, আমি এখানে 200 পিটি লিখে এন্টার প্রেস করলাম, দেখেন এটা 200 পিটি বড় হয়েছে। আমি ইচ্ছা মতো এটা ছোটো বড় করতে পারি লিখে। আমার কাছে সবথেকে ইউজার ফ্রেন্ডলি মনে হয়, আমার কাছে সহজ মনে হয়, এখানে মাউসের কার্সরটা রেখে মাউসের কার্সর একটা ক্লিক করতে হবে অবশ্যই। ক্লিক করে মাউসের চাকাটা ঘুরাতে হবে, নিচে ঘুরালে ছোট হবে, উপরে ঘুরাইলে বড় হবে। এর ডান সাইডের অপশনটার ডিফল্ট কিছু মাপ দেওয়া আছে, ওইগুলো এখান থেকে সিলেক্ট করা যাবে। সর্বোচ্চ এখানে 72 পিটি পর্যন্ত দেওয়া আছে। এরপর এর ডান সাইডেরটা অতটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ আছে কিছু ক্ষেত্রে দরকার হয়। এটা হচ্ছে 2 লাইনের মধ্যকার দূরত্ব বাড়ায়। আমার এখানে শুধুমাত্র 1 লাইন আছে, আমি এখন যদি নতুন করে এর সাথে কিছু লেখা অ্যাড করতে চাই তাহলে কি করব, মাউসের কার্সর এখন একরকম আছে, খেয়াল করবেন আমি নয়নের পরে খান লিখতে চাচ্ছি, সেক্ষেত্রে মাউসের কার্সর এখন একরকম আছে, আমি এন এর কাছাকাছি নিলে আরেক রকম হবে। দেখেন এখন একরকম, এখন একরকম। যখন এরকম চেঞ্জ হয়ে যাবে তখন একটা ক্লিক করব, ক্লিক করলে এখান থেকে লেখা শুরু করা যাবে। তো আমি একটা স্পেস প্রেস করছি, স্পেস দিলে একটা ফাঁকা হয়। কিবোর্ডের সবচেয়ে বড় যে বাটনটা এটাকে স্পেস বলে, এটাতে প্রেস করলে একটা ফাঁকা হবে। এবার আমি শিফট ধরে কে দিলাম, বড় হাতের হলো, সরি, এই নুন খান লিখলাম। এইবার সিলেকশন টুলে গেলাম, না এই টাইপ টুলে যেতে হবে, যে এই কের আগে এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে আমি কিবোর্ড থেকে
এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করলে কি হয়, দ্বিতীয় লাইন শুরু হয়। এবার এখানে যে দুইটা লাইন না, এই দুইটা লাইনের মধ্যকার দূরত্ব কম বেশি করে এই সেকেন্ড অপশন। দেখেন আমি মান কমাই দিচ্ছি, এটা কাছাকাছি আসছে, মান বাড়াই দিচ্ছি, এটা দূরত্ব বাড়ছে। এই অপশনের কাজ দুই লাইনের মধ্যকার দূরত্ব বাড়ানো। তৃতীয়টা কাজ কি? তৃতীয়টার কাজ হচ্ছে দুইটা অক্ষরের মাঝে দূরত্ব বাড়ানো। আচ্ছা, কেউ কম্পিউটারের দিকে তাকায় না, এইদিকে খেয়াল করেন। এটার কাজ কি? দুইটা অক্ষরের মাঝে দূরত্ব বাড়ানো। দুইটা অক্ষরের মাঝে দূরত্ব বাড়াতে হলে অবশ্যই দুইটা অক্ষরের মাঝে একটা ক্লিক করে সিলেক্ট রাখতে হবে। ধরেন আমি ও আর এন এর মাঝে একটা ক্লিক করেছি, দেখেন একটা দাগ লাফাচ্ছে, তার মানে এখানে সিলেক্টেড আছে। এইবার আমি এই অপশনের মান বাড়িয়ে আমি ও এবং এন এর মধ্যকার দূরত্ব বাড়াতে পারবো। দেখছেন এটা অনেকটা ফাঁকা হয়ে গেছে, এটা যত বাড়াবো তত ফাঁকা হবে। এরপর এটা আমাদের অতটা দরকার নেই, এটাও অত দরকার নেই, কিন্তু এইটা এই প্রথমটা তো সাইজ বাড়াতে হবে, এটা তো দরকার। আর এই 4 নাম্বারটা, এইটার কাজ কি? সিলেকশন টুলে যেতে হবে, এটা সিলেক্টেড থাকা অবস্থায় এর ডান সাইডে অ্যারো চিহ্ন থেকে আমি ডিফল্ট মাপ দিচ্ছি। দেখেন এটা হচ্ছে সবগুলো অক্ষরের মাঝে ফাঁকা জায়গা, ফাঁকা কিংবা স্পেস কম বেশি করা যাবে। তো -100। এবার এই দেখেন আস্তে আস্তে বাড়াচ্ছি, এটা বাড়ছে। তো সর্বোচ্চ 200 পিটি এখান থেকে করা যাচ্ছে। আপনি যদি মনে হয় যে আমার আরও বেশি দরকার, সেক্ষেত্রে আপনি মাউসের কার্যতে এখানে একটা ক্লিক করে এভাবে বাড়াতে পারেন, অথবা এখানে সরাসরি লিখে দিতে পারেন আমি 500 পিক্সেল দিচ্ছি, এন্টার। এই যে 500 পিক্সেল মধ্যকার দূরত্ব ফাঁকা হয়েছে। এরপরে এটা অতটা দরকার নেই, এটা হচ্ছে লেখার এসপেক্ট রেশিও বিকৃত করে সাইজ বড় করছে। এই দেখেন এটার মান বাড়াইছি, দেখেন লেখার যে অরিজিনাল এসপেক্ট রেশিও এটাকে বিকৃত করে এটা বড় করছে। এটা আমাদের অতটা দরকার নেই। আমি এটা রাইট বাটন থেকে, রাইট অ্যারো থেকে 100% করে দিচ্ছি, মানে 100% হচ্ছে অরিজিনাল রেশিও। এরপর ডান সাইডেরটা হচ্ছে লেখা চওড়া করে, এটাও এর অরিজিনাল যে এসপেক্ট রেশিও এটা নষ্ট করে বড় করে। তো এটা 100%ই থাকুক। এরপরের অপশনটা হচ্ছে এর মূল জায়গা থেকে একটু উঁচুর দিকে যাবে কিংবা নিচের দিকে আসবে, এটাও দরকার আছে। এটাও দরকার আছে, এটা কখন দরকার আছে আমি ওটা পরে দেখাচ্ছি আপনাদের। আর এটা কি? এটা হচ্ছে লেখাকে ঘোরাবে, এটাও দরকার নেই আমাদের, এটা কাজে লাগে না। আর এটার কাজ কি? এটার কাজ হচ্ছে অল ক্যাপস, সবগুলোকে বড় হাতের করা অথবা ছোট হাতের করা। আর এটার কাজ কি? প্রথমটা বড় হাতের থাকবে, পরেরগুলো বড় হাতের থাকবে, পরেরগুলো ছোট হয়ে যাবে। প্রথমটা বড় থাকবে, তারপরেরগুলো ছোট হয়ে যাবে। আর এটা হচ্ছে ওই যে a²b² সূত্র আছে না, ওরকম যেটা সিলেক্ট রাখা হবে সেটা মাথার উপরে উঠে যাবে। দেখেন এটা সিলেক্ট করলাম, করে এখানে ক্লিক করলাম, এটা উপরে উঠে যায়। দেখ এটা আমাদের অত দরকার নেই, এগুলো দরকার নেই। এটা নিচে দাগ দিচ্ছে, এটা মাঝে দাগ দিচ্ছে, এগুলো আমাদের দরকার নেই, এগুলো দরকার নেই। আর এই অপশনগুলোও দরকার নেই আমাদের। আমি এতক্ষণে যে অপশনগুলো দেখালাম আপনাদের, ছোট করা, বড় করা, ফন্ট চেঞ্জ করা, এগুলো সবাই চেষ্টা করেন, আশা করি সবাই পারবেন, কোনো সমস্যা নেই। সবার কি ক্যারেক্টার প্যানেলটা সম্পর্কে ক্লিয়ার? আচ্ছা, কারোর কি কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কোনো জায়গায়? প্রত্যেকটা অপশন বুঝেছেন তাই না? এখানে 4 ভাবে বড় করতে হবে, এইটা কি সবাই ট্রাই করেছেন? এই যে এখানে লিখে ধরেন 200 পিটি লিখে দিলাম, এরপর অ্যারো চিহ্ন থেকে এই যে ডান সাইডে ডিফল্ট মাপ নেওয়া, এখানে ক্লিক করে ছোট বড় করা, এটা সব কিছু ট্রাই করেছেন সবাই? মিষ্টির কি দরকার? সমস্যা নেই, আপনার জন্য প্রথম ইনকাম হয়েছে। এই যে আমাদের চতুর্থ না পঞ্চম ব্যাচের এ আজকে প্রথম ইনকাম করেছে, আমার জন্য মিষ্টি কিনে নিয়ে আসছে। ঠিক আছে, যাও যে বসো। আচ্ছা খেয়াল করেন, এখানে এই প্যানেল সব বুঝে গেছেন আশা করি, এখানে আর কোনো ঝামেলা নাই। এবার আমরা আসি ইসে, আজকে আমরা
একটা লোগো বানাবো, হচ্ছে সার্কেল লোগো। সার্কেল লোগো একদমই সহজ। প্রথমে আমি টাইপ অনে পাথ টুলের কাজটা আগে দেখাই। এই যে 3 নাম্বার যে টুলসটা আছে, এই টুলসটা কাজ হচ্ছে টাইপ অনে পাথ টুল, আর এটা এরিয়া টাইপ টুল। আচ্ছা, আমি সবগুলো টুলসের কাজ আগে দেখিয়ে দিই, তারপরে আমরা আমাদের জন্য জরুরি যে 2টা টুল, এটা হচ্ছে টাইপ টুল আর হচ্ছে টাইপ অনে পাথ টুল। আর এইগুলো সবগুলোর কাজ আমি দেখা দিচ্ছি, ওইগুলো আমাদের কখনো প্রয়োজন পড়ে না। যেমন হচ্ছে এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুল কি? প্রথমে আমি যদি একটা ধরেন সার্কেল আঁকাই, এর ভিতরেই চাচ্ছি যে ফন্টগুলো থাকবে বা লেখাগুলো থাকবে, তাহলে কি করতে হবে? এরিয়া টাইপ টুলে গিয়ে এই পাতের উপরে একটা ক্লিক করতে হবে। তাহলে দেখেন শুধুমাত্র এই সার্কেলের ভিতরেই লেখাগুলো থাকবে। এমনটা আমরা ওই বিভিন্ন পত্রিকায় দেখে থাকি, তাই না? লেখার সাইজ যদি অনেক ছোট হয় এবং এটা, তাহলে এখানে দেখতে ভালো দেখাবে। দেখেন এরিয়া টাইপ টুল, এখানে একটা এবার পাতের উপরে ক্লিক করছি, এই যে লেখাগুলো আসছে। এখানে 2 লাইনের মধ্যকার দূরত্ব 86 পিটি দেওয়া, এই কারণে এটা এত ফাঁকা ফাঁকা লাগছে। সব কিছু বুঝতে হবে আসলে ঘটছেটা কি। এই যে এখন যদি পুরোটা ভরাট করতে চাই তাহলে আরেকবার লিখতে হবে। দেখেন আমি সার্কেল টুলে গেলাম, এরকম একটা শেপ তৈরি করলাম, এবার এই অবস্থায় এখানে একটা ক্লিক করলাম, ব্যাস। তাহলে এই সার্কেলের ভিতরেই লেখাগুলো থাকছে, ঠিক আছে। এরপর 3 নাম্বারটার কাজ হচ্ছে টাইপ অনে পাথ টুল, পাতের উপর লেখা। একটু আগে পাতের উপরে ক্লিক করে লেখাটা লেখলাম। এবার এটা হচ্ছে টাইপ অনে পাথ টুল। এটা এই যে আমি প্রথম ক্লাসে দেখিয়েছিলাম পাথ জিনিসটা কি। পাতের সাহায্যেই একটা শেপ তৈরি হয়। যেমন এর পাথ হচ্ছে এই যে কর্নার দিয়ে, দেখেন মাউসের কার্য যখন এখানে রাখছি তখন পার্পেল কালার দিয়ে পাথ লেখা আসছে, PATH। তো আমি যদি এখানে এখন ক্লিক করি পাতের উপরে, তাহলে দেখবেন এই পাতের উপর দিয়ে লেখাটা আসছে। এই লেখার সাইজ আমি ইচ্ছা মতো ছোট বড় করতে পারবো। এই যে এখান থেকে বড় করছি। এই আর তারপরেরটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। আমি যদি একটা ক্লিক করি, দেখেন নিচ মুখে লেখা হবে, এগুলো অতটা দরকার নেই। এরপরে আসছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। একটু আগে যে প্রথমে এরিয়া টাইপ টুল দেখলাম, এবার হচ্ছে এটা ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, মানে ওই একই টুল নিচ মুখের দিক থেকে লেখা আসবে, যে ভার্টিক্যাল টাইপ অনে পাথ টুল, এটা নিচের দিকে। এগুলো আমাকে দরকার নেই, ঠিক আছে। আমাদের দরকার হচ্ছে প্রথমটা 3 নাম্বারটা। আচ্ছা, আমরা 3 নাম্বারটার ব্যবহার শিখবো এখন। প্রথমে আমি একটা সার্কেল নিব শিফট ধরে, যাতে রেশিওটা ঠিক থাকে। ওকে, এইবার আমি এটাকে স্ট্রোকে কনভার্ট করব। এটা কিসে আছে? ফিল কালারে। স্ট্রোক কালার কিন্তু এখানে নান রয়েছে। তো আমি যদি স্ট্রোকে কনভার্ট করতে চাই, এখানে একটা ক্লিক করব, তাহলে দেখেন এটা স্ট্রোকে কনভার্ট হয়ে গেছে। এবার এটা শুধুমাত্র স্ট্রোকে আছে, তাই না? এর কিন্তু ফিল কালারে নেই, এখানে নিয়ে আসলে বুঝতে পারবেন। এই দেখেন, এবার এটাকে আমি মিডিল অ্যালাইন করলাম, আর্টবোর্ডের মিডিলে। এবার এটা ধরলাম Ctrl+C Ctrl+F, এর একটা ডুপ্লিকেট নিয়ে আমি যদি শুধু শিফট ধরে ছোট করি, তাহলে কিন্তু মিডিল অ্যালাইন হচ্ছে না। তাহলে আমরা কি করতে পারি? একটু আগে শিখাইছিলাম প্রথম দিকে, শিফট এবং অল্টার ধরে তারপরে ছোট করব, তাহলে চারিদিক থেকে ছোট হবে। আর একটু ছোট করি। এরপর আমি টাইপ অনে পাথ টুলে থাকা অবস্থায় যদি এখানে ক্লিক করি, তাহলে কিছু একটা লেখা যাবে। আবার এখানে ক্লিক করলে কিছু একটা লেখা যাবে। তো আমি যেভাবে বলছি সেভাবে সবাই ট্রাই করবেন। আমি Ctrl+Z দিচ্ছি এবং ফন্টটা আগে অন্য একটা ফন্ট আমি সিলেক্ট করে নিই। অ্যান্টন ফন্টটা সিলেক্ট করা যেতে পারে। এটা অন রয়েছে, এই কারণে এমন দেখা যাচ্ছে। আর এদের মধ্যকার দূরত্ব 500 পিটি দেওয়া রয়েছে। একবার যা দিয়ে ফেলবেন ওইগুলোই থেকে যায়, তাই এগুলো আবার কাস্টমাইজ করা দেখতে হবে। এই যে 0 পিটি, এটা ঠিক আছে। এইবার এই লেখাটা আমি Ctrl+C দিয়ে কপি করলাম, অথবা আমি নিজেও লিখে দিতে পারি টাইপ অনে পাথ টুলে।
এখানে লিখে দিতে পারি শিফট ধরে এন, AYON KSN। এবার এটা বড় করছি। এটা একটু প্যাসাইলে আছে, একটু ঝামেলা আছে, কিন্তু এটা খুবই জরুরি, আমাদের জন্য প্রয়োজন। কি প্যাসাইলে, এখানে খেয়াল করেন, আমি যখন এই লেখাটার উপরে একটা ক্লিক করছি, এখানে আপনারা 3টা হ্যান্ডেল দেখতে পারবেন। এই একটা হ্যান্ডেল আর একই জায়গায় 2টা হ্যান্ডেল। তো আমাদের কাজ হচ্ছে, এটার কাজ হচ্ছে লেখাটাকে উল্টা করা, সোজা করা। আমি যদি এটা ধরে ভিতরে দিকে ঢুকাই দিই, তাহলে দেখেন লেখাটা উল্টা হয়ে গিয়েছে। আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। এই 2টা হ্যান্ডেলের কাজ কি? এই 2টা হ্যান্ডেলের কাজ, একটার কাজ হচ্ছে সীমানা তৈরি করে দেওয়া, আরেকটার কাজ হচ্ছে মুভ করা। এটা আমি কোন দিকে রাখবো আর কি, আমি এই পজিশনে রাখলাম। এবার এটা মানানসই করার জন্য মধ্যকার দূরত্ব একটু বাড়াই। মধ্যকার দূরত্ব 75 পিটি রাখলাম। আমি চাইলে এখানে ক্লিক করে অল ক্যাপস করে দিতে পারি। এটাতে ক্লিক করলে সবগুলো হাতের লেখা বড় হাতের হয়ে যাবে। এখানে দেখেন সব ছোটো হাতের ছিল, বড় হাতের হয়ে গেছে। এইবার আমি আরেকটা জিনিস দেখেন, কন্ট্রোল আর প্রেস করলে এখানে একটা স্কেল আসে, এটাকে বলে গাইড বা রুলার। তো আমি এটা এনের একদম নিচের দিকে রাখছি, এই যে এর সাথে মিলাই দিচ্ছি। এইবার আমি এটা বড় করছি। একইভাবে আমরা নিচের দিকে লিখবো, এই জায়গায় কি লিখবো, গ্রাফিক্স ডিজাইনার লিখতে পারি। এখানে ক্লিক করলাম, লিখবো গ্রাফিক্স ডিজাইনার। গ্রাফিক্স ডিজাইনার, কিন্তু এটা তো আমি যদি এটা নিচের দিকে নিয়ে আসি, এটা নিচের দিকে ঘোরাতে চাচ্ছি। এই যে খেয়াল করবেন, এই হ্যান্ডেল সরাতে হলে অবশ্যই মাউসের কার্যটা যখন এখানে নিয়ে আসবেন, অ্যারো চিহ্ন হবে তখন টান দিবেন। এই যে অ্যারো চিহ্ন, তখন টান দিবেন। জুম করে নিয়ে কাজ করলে ভালো হয়। দেখেন এটা লেখা আছে উল্টা, আমি চাচ্ছি এই পাশটা সোজা রাখবো। তাহলে কি করতে হবে, এই হ্যান্ডেলটা ধরে ভিতরে দিকে টেনে নিতে হবে। এখানে আমি যা বলছি এগুলো অনেকের মাথার উপর দিয়ে যেতে পারে, কিন্তু বিষয়টা সবার শিখতে হবে। এই দেখেন এখানে এটার কাজ আমি বলছিলাম না যে মূল জায়গা থেকে একটু উঁচুর দিকে নেওয়া যায়। দেখেন এইটা এই পাত থেকে এতটুকু ফাঁকা রয়েছে, তাই না? তাহলে আমি এই পাত থেকে এতটুকু ফাঁকা রাখার চেষ্টা করছি যাতে এটার মেজারমেন্টটা ঠিক থাকে। আবার এই গাইডটা নিয়ে এসে দেখছি যে এই মাথা আর এই মাথা সমান আছে কিনা। এখানে দেখা যাচ্ছে এই পাশে একটু কম, এই পাশে একটু বেশি, তার মানে এদিকে একটু বেশি আছে। যখন কোনো লোগো ডিজাইন করবেন এইসব মাপ যোগ একদম অ্যাকুরেট হতে হবে। এই যে এবার ঠিকঠাক আছে। এবার আমি যদি আরেকটা এলিপস নিই, এলিপসের ফিল কালারও না, স্টক কালারও না, আমি এটা ব্লু কালার নিচ্ছি, মিডিল অ্যালাইন করছি। ব্যাকে পাঠাবো কি করে এই শেপটা, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট লেফট সাইড, তাহলে সবার ব্যাকে চলে যাবে। এইবার এই লেখা আর এই লেখা শিফট ধরে ধরে দুইটাই সিলেক্ট করে আমি এটা হোয়াইট কালার করে দিলাম। এই ব্লুর সাথে হোয়াইটটা ভালো মানাবে। আচ্ছা, এরপর কি করা যায়, মাঝখান দিয়ে একটা শেপ নেওয়া যায়। এবার এর একটা ডুপ্লিকেট নিয়ে, আচ্ছা এটা বেশি বড় হয়ে গেছে, অলটা চেপে এই পজিশনে রাখছি। এখানে একটা মাঝখানে স্টার দিয়ে দেওয়া যেতে পারে। এভাবে সবার তৈরি করে দেখাতে হবে।
আচ্ছা, এটা কমপ্লেক্স হয়ে গেছে, আমি স্টেপ বাই স্টেপ দিচ্ছি, এদিকে খেয়াল করেন সবাই। এখানে প্রথমে আমাদের কাজ হচ্ছে একটা এলিপস টুল নেওয়া। এটা আছে ফিল কালারে, আমি এটা জাস্ট স্ট্রোক কালার রাখবো, ফিল কালার নান থাকবে। নান যদি না করতে পারেন এখান থেকে এখানে, অথবা এখানে ডাবল ক্লিক করে, এখানে ডাবল ক্লিক করে কাজ হবে না, যাই হোক এখান থেকে নান করে দিবেন। ও, এখান থেকে করতে পারবেন, এটা সিলেক্টেড থাকা অবস্থায় এটা ক্লিক করে নান হয়ে যাবে। এবার এটা মিডিল অ্যালাইন করবেন। মিডিল অ্যালাইন সবাই পারবেন তো? এই যে আর্টবোর্ডের মিডিলে অ্যালাইন করবেন। এবার কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। কন্ট্রোল সি দিয়ে কপি হয়, কন্ট্রোল ভি দিয়ে আমরা জানি পেস্ট, তাই না? কিন্তু কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে যেমনি সেমনি চলে যায়। যদি আমরা একদম একটার পরে আরেকটা পেস্ট করতে চাই তাহলে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব, ফন্টে পেস্ট করব। মনে থাকবে? কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট। এখানে দেখেন, আমি আরেকবার দেখাই, এখানে কয়টা শেপ? এখানে দুইটা আছে, আমি একটা ডিলিট করে দিচ্ছি। এবার একটা ক্লিক করে সরালে বুঝতে পারবেন এখানে একটাই আছে। এবার এটা সিলেক্ট করলাম, প্রথমে কন্ট্রোল সি, তারপরে কন্ট্রোল এফ। তাহলে এখানে এখন কয়টা আছে বুঝতে পারবেন? দুইটা। কিভাবে দেখেন, এটা একটা সরাচ্ছি, সরে গিয়েছে একটাই। এখানে একটা বিষয় আছে, যদি আপনারা এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করেন তাহলে কি হবে জানেন? দুইটাই সিলেক্ট হয়ে যাবে, এটা সরাইলে দুইটাই সরে যাবে। কিন্তু যদি মনে করেন আমি একটা ধরবো তাহলে জাস্ট একটা ক্লিক করে ধরতে হবে, ক্লিক করে ধরে এই যে সরাইলেন, তাহলে এখানে দুইটা আছে। এইবার এর ভিতরে একটা ধরবেন, একটা ক্লিক করে করে এই যে অ্যারো চিহ্নতে যাবেন, শিফট এবং অল্টার ধরে এটা একটু ছোট করবেন, এই পজিশনে রাখবেন। এটা করেন তো সবাই? আচ্ছা, সবাই নিয়েছেন তাই না সার্কেল? এবার এদিকে খেয়াল করেন, আমি এক এক করে দেখাই দিব, আপনারা দেখবেন। এদিকে খেয়াল করেন সবাই, এই যে এই দুইটা কি? স্ট্রোক। এই স্ট্রোকের উপর আমরা লিখবো। এই যে টাইপ ওয়ানে পাথ টুল, টাইপ টুলের ভিতরে 3 নাম্বারটা টাইপ ওয়ানে পাথ টুল, এই টুলে থাকা অবস্থায় আমি যদি এই দাগের উপরে, ভিতরের দাগের উপরে লিখ, মানে আমি যেটা উপরে লিখবো সেটা ছোট দাগের উপর, ছোট বৃত্তের উপর নিব, আর যেটা নিচে লিখবো সেটা বড় দাগের উপর দিব। তো আমি উপরে আগে লিখে নিচ্ছি নিজের নাম, এই যে ছোটটার উপরে একটা ক্লিক করলাম। করার পরে আমি জাস্ট লিখবো NAYON, এইবার আচ্ছা, এ নামের আগে আমি MD দিয়ে দিই। এইবার সিলেকশন টুলে গিয়ে, আচ্ছা এটা সাইজ ঠিক করতে হবে। কিভাবে ঠিক করব? এই যে এই রুলার বা গাইডটা নিয়ে দেখেন, আমি এই এম এর সাথে লাগিয়েছি, এই পাশে দেখেন বেশি ফাঁকা, তার মানে বুঝতে পারছি এইদিকে কম আছে, তাহলে এটা সিলেক্ট করলাম। করে আমি চাইলে সাইজ বাড়াতে পারি, সাইজ বাড়ালে এমনিই ওই দিকে ছুটে যাবে। আর যদি মনে হয় না মধ্যকার দূরত্ব বাড়িয়ে ওইটা ঠিক করব, সেটাও করতে পারবো। এবার একটু মানটা কমাইছি, কমিয়ে দেখেন এই মাপ আর এই মাপ সেম হয়ে গেছে, তার মানে এটা সমানে আছে। এবার এই দাগটা ধরে আমি ডিলিট করে দিচ্ছি, এই দাগ সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। এই কাজটা সবাই করেন। লেখার সাইজ ছোট বড় বা সব কিছুই দেখাইছি, বোঝাইছি, এবার এটা করেন সবাই। আচ্ছা, এই স্টেপ পর্যন্ত সবাই পেরেছেন তাই না? এটা আপনাদের কাছে জটিল মনে হচ্ছে তাই না? কিন্তু 2-3 দিন পরে দেখবেন এগুলো একদম সহজ। আচ্ছা, এরপর দেখেন নিচের লেখাটা কিভাবে লিখবো। সবাই এদিকে মনোযোগী হন। টাইপ 1 পাথ টুলে যে গেলাম, টাইপ 1 পাথ টুল 3 নাম্বারটা। এরপর টাইপ 1 পাথ টুলে থাকা অবস্থায় আমি যদি এই পাতের উপর ক্লিক করি, যখন পাত লেখা আসবে তখন ক্লিক করব, মানে এই দাগের উপরে। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি গ্রাফিক্স ডিজাইনার লিখব। গ্রাফিক্স, PHICSDSICNER, এই গ্রাফিক্স ডিজাইনার লিখলাম। তারপর চলে গেলাম সিলেকশন টুলে। যাওয়ার পরে এটা হচ্ছে এই যে দুইটা হ্যান্ডেল, একটা হ্যান্ডেল তো এরিয়া সিলেক্ট করতে হয়, যে এখান থেকে এইটুকুর ভিতর থাকবে। আর আরেকটার কাজ হচ্ছে, আচ্ছা এটা মুভ করবেন যখন এরকম অ্যারো চিহ্ন আসবে, এই যে এরকম। এবার দেখেন এটা উল্টা অবস্থায় আছে,
নিচে নিয়ে আসলে এটা উল্টা হয়ে যাচ্ছে। এটা সোজা করবো কি করে, এই যে এই হ্যান্ডেল যেটা এড়াভাবে থাকে, আলাদাভাবে থাকে, ওইটা ধরে এটা বাইরে আসে না, এটা এই বৃত্তের ভিতরে ঢুকাতে হবে। ঢুকাইলে লেখাটা উল্টা হয়ে যাবে, মানে সোজা হয়ে যাবে। এই যে ভিতরে ঢুকে একটু নিচের দিকে রাখার চেষ্টা করলাম, এই জায়গা রেখে এই রুলার, এই রুলারের মাঝখান থেকে একটা রুলার টেনে নিয়ে আসবেন, এটা গাইড বলে। এবার এখানে যে হ্যান্ডেলটা আছে এই হ্যান্ডেলটা ধরে সরাতে হবে। ডিলিট করে দিলাম। এখন আরেকটা জিনিস দেখেন, আচ্ছা এটা 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 আগে করে দেখেন, তারপরে আমরা ডিপ মানে অ্যাডভান্সে যাব। আচ্ছা সবাই পেরেছেন তাই না? এবার এদিকে খেয়াল করেন সবাই। এবার সবাই একটা বৃত্ত নেবেন এইভাবে। বৃত্তটা এখানে দেখেন ফিল আর স্ট্রোক দুইটা নান রয়েছে। আমি প্রথমে ফিল কালারটা নিচ্ছি। এবার এটা ব্যাকে পাঠাবো কিভাবে, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট লেফট সাইড, অথবা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড, তাহলে সবার পিছনে চলে যাবে। এবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ওই এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ করলাম কোনটাতে, এই বৃত্তটাতে। এখানে এখন দুইটা আছে, একটা সিলেক্ট করে আমি ছোট করব, এই পজিশনে রাখলাম, এটার কালার হোয়াইট করে দিলাম। এইবার আমি একটা সার্কেল নেব, স্টার টুল নেব, এটা মিডিল অ্যালাইন করলাম, আইড্রপার টুল দিয়ে এই কালার করে দিলাম। আর এখানে দুইটা ছোট ছোট এলিপস দেওয়া যেতে পারে। এটা সবাই ট্রাই করেন। প্রথমে বড় বৃত্ত, তারপরে ছোট বৃত্ত। ছোট বৃত্তটার কালার সাদা করে দেবেন, ওর ভিতরে একটা তারা নিলেন, এরপর দুটো ছোট ছোট বৃত্ত নিলেন। এখানে না বোঝার মতো কিছু নেই, একদম সহজ বিষয়। আচ্ছা সবাই খেয়াল করেন, এটা আপনাদের একবারে পেরে গিয়েছেন এটা না, আপনারা সবাই এটা ডিলিট করে দেন। আমরা অন্যভাবে চেষ্টা করবো, এটা ডিলিট করে দেন। সবাই এদিকে খেয়াল করেন। আমি প্রথমে একটা বৃত্ত নিচ্ছি, বৃত্তটা মোটামুটি 8 বোর্ডের মিডিলে রাখছি। আচ্ছা 8 বোর্ড যদি মনে হয় যে কোনো জায়গায় ছোটো বা অনেক বেশি জুম হয়ে অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে আপনারা 100% জুমে রাখবেন। কিভাবে, কন্ট্রোল চেপে ধরে 0-তে প্রেস করবেন, কন্ট্রোল চেপে ধরে 0, তাহলে 8 বোর্ডটা মোটামুটি সামনে দৃশ্যমান হবে। এবার এই যে সার্কেলটা নিয়েছি এর কালারটা আমি কমলা কালার করে দিচ্ছি। করে দিয়ে আমরা ইফেক্টে গিয়ে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে জিগজ্যাগে যাব। ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, প্রথমে ইফেক্ট, ডিস্টর্ট ট্রান্সফর্ম, এরপর জিগজ্যাগ। এরপর খেয়াল করেন জিগজ্যাগে ক্লিক করলে এই পপ আপটা এসছে। তো আমি এটা 10 পিক্সেলই রাখছি। এরপর একটা 4 আছে, এটা একটু মানটা বাড়িয়ে এটাও 10 করলাম। এরপর এখানে কর্নার আছে, এটা আমরা স্মুথ করব, কর্নার থাকলে স্মুথ। আচ্ছা এখানে এটার মান আর একটু বাড়াই, 13 রাখছি, না 12 ঠিক আছে। এরপর ওকে, এটা সবাই করেন তো। সিলেক্ট করে ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে জিগজ্যাগে যান। তারপর আমি যেগুলো করলাম প্রথমে 10 তারপরে 12 দিয়েছি, ওইভাবে সবাই তৈরি করেন। আচ্ছা সবাই পেরেছেন তাই না? এদিকে খেয়াল করেন সবাই, এটা পেরেছেন না সবাই? পারেনি এমন কেউ আছেন না? এদিক খেয়াল করেন, এটা ইউজ করার পরে আগের যে শেপটা ছিল সেই স্ট্রাকচার কিন্তু এখনো থেকে গেছে। দেখেন এখানে পাত কিন্তু এখনো এখানে দেখছেন একদম রাউন্ড রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা এর সমাধান কি, এটা সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নেব।
এক্সপ্যান্ড অ্যাপারেন্স এটাতে ক্লিক করব, তাহলে দেখবেন ওই দাগটা থাকবে না, ওই ইফেক্টটা আর এর উপর থাকবে না। এরপর আমরা আরেকটা সার্কেল নিব, সার্কেলটা নিয়ে এটা স্ট্রোকে কনভার্ট করব এবং এর কালারটা ব্ল্যাক করে দেব। স্ট্রোকে কনভার্ট করলাম, ফিল কালার নান রয়েছে। এবার আমরা এটা মিডিলে অ্যালাইন করব, করে আমি একটু শিফট এবং অল্টার ধরে এটা একটু বড় করছি, এই স্ট্রোকের মানটা একটু মোটা করছি, এই পজিশনে রাখছি। আচ্ছা, এর কালারটা আমার মনে হচ্ছে হোয়াইট দিলে ভালো মানাবে, দেখি তো হোয়াইট দিলে কেমন দেখায়। হ্যাঁ, হোয়াইট দিলেই ভালো দেখা যাচ্ছে। এরপর এই সার্কেলটার পিটি কিন্তু মোটামুটি 5 রেখেছি, 5, 6, 7 রাখি। এবার এটা একটু বড় করি, বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, এটা হাতের আন্দাজে ছোট বড় করতে গেলে হতে চায় না, সেক্ষেত্রে আমরা প্রপার্টিস থেকে এটা ছোট বড় করতে পারি। প্রপার্টিস থেকে যদি, আচ্ছা প্রপার্টিস এই প্যানেলটা যদি না থেকে থাকে, উইন্ডো থেকে প্রপার্টিসটা নিয়ে নেবেন, এই যে প্রপার্টিস। এইবার এই প্রপার্টিস থেকে এই ডান সাইডে এটাকে বলে কি, এটাকে কি বলা যায়, এটা মেইনটেইন ওয়াইড অ্যান্ড হাইট, মেইনটেইন ওয়াইড অ্যান্ড হাইট প্রপোর্শনস। এইটা অন থাকা অবস্থায়, এই লিঙ্কটা অন থাকা অবস্থায় আমি যদি এই ওয়াইড এবং হাইটের যে কোনো একটা বড় করি বা ছোট করি, এটা খুব ছোট বড় হয়ে চারিদিক থেকে ছোট বড় হবে। তো আমার প্রয়োজন অনুযায়ী আমি যতটুকু দরকার ততটুকু ডিজাইনে রেখে ফাঁকা জায়গায় একটা ক্লিক করলাম। এইবার এই স্ট্রোকটা Ctrl+C Ctrl+F, এবার এটা ছোট করছি। এটা সবাই পারবেন না? সবাই পারবেন, ট্রাই করেন। এই প্রপার্টিস প্যানেল থেকে স্ট্রোকের মানটাও কম বেশি করতে পারবেন, অ্যালাইন করতে পারবেন। এই প্রপার্টিস প্যানেলটা কাজে, এটা ডান সাইডে রেখে দিবেন। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অনেকের প্রবলেম, এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন সবাই। আমি প্রথম থেকে নিয়ে দেখাই। প্রথমে ফিল কালারটা আমি এইটা রাখছি আর স্ট্রোক কালারটা নান করে দিচ্ছি। এদিকে সবাই খেয়াল করবেন, একটা বৃত্ত নিচ্ছি, বৃত্তটার কালার আমি কমলা কালার রেখেছি, এটা মিডিল অ্যালাইন করলাম। এই জিনিসটা আমি দেখছি অনেকেই মিডিল অ্যালাইন করেনি, এটা মিডিল অ্যালাইন করতে হবে এখান থেকে, অথবা এই যে এখান থেকেও করতে পারেন, প্রপার্টিস প্যানেল থেকেও করতে পারেন। এবার এটা ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে জিগজ্যাগ, এবার এটা 10 আছে থাক, এটা 14 বা 12, 13 করে দিই। 13 করলাম, আর এখানে কর্নার রয়েছে, এখানে স্মুথ করে দিলাম, তাহলে এই কর্নারগুলো স্মুথ হয়ে গেল, ওকে দিল। এবার এই যে এর যে ইটা রয়েছে, পাতটা রয়েছে, ইফেক্টটা অ্যাপ্লাই করা হয়েছে, এটা ঠিক করবে। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্সে ক্লিক করলেন। এইবার আমি নতুন করে আবার শেপ নিব, এটার কালার আমি হোয়াইট রাখছি এবং এটা মিড বরাবর অ্যালাইন করে নিলাম। নেওয়ার পরে স্ট্রোকে কনভার্ট করে এর পিটিটা একটু মোটা করলাম। সহজ না? একদম সহজ বিষয়। এবার এটা একটু বড় করলাম। এবার Ctrl+C Ctrl+F দিয়ে এটা ছোট করে, মানে কপি নিয়ে একটা কন্ট্রোল এবং শিফট ধরে ছোট করলাম। এটা হয়েছে সবার? যদি হয়ে থাকে, না হয়ে গেলে দ্রুত করে ফেলেন। আচ্ছা, এবার দেখেন যদি হয়ে যায়, এবার নেক্সট স্টেপে যাই। এখানে এই ছোট যে সার্কেলটা, ওইটার আমি Ctrl+C Ctrl+F দিয়ে ডুপ্লিকেট নিয়ে এর আরেকটা কপি নিচ্ছি। এবার বড় যেটা আছে ওরও একটা কপি নেবো, Ctrl+C Ctrl+F, এটারও একটা কপি নিয়ে আর একটু ছোট করছি, এই পজিশনে রাখছি। এই যে এইভাবে সবাই তৈরি করেন। এই জিনিসটা সবার বাসায় প্র্যাকটিস করবেন এভাবে। এটা একটা কিন্তু স্কিল, এই লোগো ডিজাইন করেও আর্নিং করা পসিবল। আমি এই লোগো ডিজাইন করেও আর্নিং করার প্রুফ আমাদের ফেসবুক পেজে দিয়ে রাখছি, শুধু এইভাবেই।
আচ্ছা, হয়েছে সবার? এবার দেখেন, টাইপ 1-এ পাত তুলে গেলাম। এখানে আমি এইটা আর এইটা, এই দুইটার উপরে লিখব। যেই পাতের উপরে বা স্ট্রোকের উপর লিখব, সেই পাত এবং স্ট্রোক হাইড হয়ে যাবে। ঠিক আছে? এটার উপরে আমি ওই আগের মতো একই সিস্টেমে এই যে এটার উপর যদি লিখি, দেখেন ক্লিক করলাম এবং যদি আমি আমার নামটা লিখি, দেখেন ওই পাতটা কিন্তু আর নাই, নিচের ওই পাতটা হাইড হয়ে গিয়েছে। তো আমি কি করব, এটা সিলেকশন টুলে যাব। লেখার পরে দেখেন, ভালো করে খেয়াল করেন, যারা আগে ভালোভাবে বুঝতে পারেননি তারা এদিকে খেয়াল করেন। আমি এই টাইপ টুল থেকে লিখে আমার লেখার কাজ শেষ। এখন আমি চলে যাবো সিলেকশন টুলে। যেয়ে সিলেকশন টুলে গেলেই দেখবেন তিনটা হ্যান্ডেল দেখতে পারবেন। এখানে সিঙ্গেল একটা আর এখানে ডাবল একটা। এর কাজ হচ্ছে লেখা উল্টানো এবং সোজা করা, আর এর কাজ হচ্ছে, এই দুইটার কাজ হচ্ছে লেখা মুভমেন্ট করা। তো আমি এটা এই পজিশনে রাখছি। আচ্ছা, আমার মনে হয় লেখাটা একটু ছোট করলে এটা মানানসই হবে। আমি লেখার সাইজটা একটু ছোট করছি, এই পজিশনে রাখলাম। এখানে যদি মনে হয় যে ফন্টের সাইজ অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে, সেক্ষেত্রে একটা গাইড নিয়ে এভাবে মাপটা ঠিক করে ফেললাম। এই হ্যাঁ, দেখেন জুম করে কাজ করবেন সব সময়। জুম আউট করে যদি কাজ করেন আপনার অ্যাকুরেন্সি ঠিক থাকবে না। সেক্ষেত্রে আপনি এই যে জুম করে আমি হ্যান্ডেলটা ধরলাম, হ্যান্ডেলটার উপরে মাউসের কার্সর নিলে অ্যারো চিহ্নর মতো হচ্ছে, তখন এটা টান দিলেন, এই যে এটা এই পজিশনে থাকলো, এটাও সেই একই পজিশনে আছে। সেক্ষেত্রে মনে হচ্ছে এখানে যদি আমি এক পিটি বাড়াই অনেক বেশি হয়ে যাচ্ছে। তো কি করব, এখান থেকে চাইলে এইটা বাড়াতে পারি, ব্যাস, তাহলে ঠিকঠাক থাকছে। এরপর এই হ্যান্ডেলটা ধরে ডিলিট করে ফেললাম, হ্যান্ডেল বলতে ওটা গাইড। এরপর আমরা এই দাগের উপর লিখব, এই দাগের উপরে গ্রাফিক্স ডিজাইনার লিখব। তো আমি এই টুলে ক্লিক করে এই দাগের উপরে যখন পাত লেখা আসবে তখন ক্লিক করবো, এই যে যখন পাতটা শো হবে তখন ক্লিক করবো, এখানে লিখবো গ্রাফিক্স ডিজাইনার। গ্রাফিক্স ডিজাইনার লিখলাম, লেখার পরে সিলেকশন টুলে চলে গেলাম। সিলেকশন টুলে গেলে এই যে প্রথমে যেটা আলাদাভাবে সিঙ্গেলভাবে একটা হ্যান্ডেল আছে, এটা ধরে ভিতরে টান দেব। দেওয়ার পরে আমরা ওই মেজারমেন্টটা ঠিক করব। এখান থেকে একটা গাইড নিচ্ছি, এই পজিশনে রাখলাম। এটা এই পজিশনে রেখে দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমাদের যে বাউন্ডারির কথা বলছিলাম না, আমি কি করেছি, এইটার বদলে এটা টান দিয়েছি। দরকার ছিল আগে এইটা টান দিয়ে এরিয়া সিলেক্ট করা, কিন্তু আমি টান দিয়ে ফেলেছি এইটা টান দিলে এখানে করলে কি হয় জানেন, এখানে একটা লাল একটা শেপ বা স্কোয়ার দিয়ে বোঝায় যে এর ভিতরে আরও লেখা লুকায়িত অবস্থায় আছে, হাইড অবস্থায় রয়েছে। এটা দেখতে হলে এই হ্যান্ডেলটা বাড়াতে হবে, এই হ্যান্ডেলটা টান দিব, দেখেন আস্তে আস্তে বাড়ছে। এখনো ডিজাইনার লেখাটা রয়েছে, এই যে ডিজাইনার কথাটাও চলে এসছে। এগুলো ভালোভাবে আমাদের বুঝতে হবে। এই পজিশনে রাখলাম। এরপর আমি ছোট ছোট বৃত্ত নিচ্ছি, বেশি হয়ে গেছে বড়, আর একটু ছোট করলে এটা মানানসই দেখা যাবে। এবার এটার একটা ডুপ্লিকেট অল্টার চেপে নিয়ে চলে আসলাম ডান সাইডে, অল্টার এবং একই সাথে শিফটও ধরেছি যাতে সমানে আসে। এবার এই কালারটা আমার মনে হয় ব্ল্যাক দিলে ভালো মানাবে, এই সাদার বদলে ব্ল্যাক দিলে বেশি ফুটবে। আর একটু চিকনও করে ফেলি, দিয়ে এর কালার হোয়াইটের বদলে ব্ল্যাক দিচ্ছি। চিকন একটু মোটা দিলে ভালো দেখা যাচ্ছে। এই জিনিসটা সবাই করে দেখান। এটা সবাই করে দেখান। আজকের ক্লাস এই পর্যন্তই রাখছি, 4:49 বেজে গেছে। এটা করে তারপরে আপনারা যাবেন এখান থেকে।